যাচ্ছি 5 নম্বর প্ল্যাটফর্মের বাঁদিকে দিয়েছে। তাহলে ফাইনালি আবার একটা ডেস্টিনেশনে যাওয়া হচ্ছে, আর ঐতিহাসিক জায়গায় ইতিহাসের শিক্ষককে নিয়ে যাচ্ছি। স্পেশাল তো কিছু পাবোই আজকে আমরা। বাঁদিকে হচ্ছে কৃষ্ণনগর যাবার লঞ্চের ঘাট, আর এইদিকে হচ্ছে মায়াপুর যাবার লঞ্চের ঘাট। ইস্কন মন্দিরে বসে প্রসাদ খাচ্ছি। আমরা এখন এসে পৌঁছালাম রাজাপুর জগন্নাথ মন্দিরে, আর এই মন্দির থেকেই মায়াপুর ইস্কনের রথ বেরোয়। এইগুলো ছিল রাজবাড়ির খুব সম্ভবত অন্দরমহলে প্রবেশ করার জায়গা। গুড মর্নিং, ওয়েলকাম টু এক্সপ্লোর উইথ পল্লব। আপনারা সবাই ভালো আছেন নিশ্চয়ই? একদম, আমিও খুব ভালো আছি। আজ 23শে জুন 2024। আজকে আমি বেরোই পড়লাম আবার একটা ঐতিহাসিক জায়গা ট্রাভেল করতে। কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি, সব কিছু আপনাদেরকে দেখাতে থাকবো। আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকুন। ঘড়িতে এখন সময় সকাল 7:30। আমি এসে পৌঁছালাম হাওড়া স্টেশন। পৌঁছালাম হাওড়া স্টেশনে। এসে আমরা ট্রাভেল করছি এবং সেই ট্রাভেলের বিস্তারিত খবর নিশ্চয়ই আপনাদেরকে দেখাতে থাকবো। আর একটা জিনিস আপনাদেরকে দেখাই, যে আজকে কিন্তু আমি একা বেরোইনি, ঠিক আছে? আজকে আমার সঙ্গে বেরিয়েছে মোহনা। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যেটা, আজকে আমি যাচ্ছি আজকে দীপকদার সাথে। এই হচ্ছে দীপকদা, ডিস্ট্রিক্ট টিচার। দীপকদা কিছু বলুন। আমাদের এই তো বিবেকানন্দ শিক্ষাবিত্ত টিমের সঙ্গে পল্লবদাকে এবং তাপস স্যার আছেন এখানে। আমরা আজকে যাচ্ছি এবং মায়াপুর যাবার জন্য আমি সকাল 8টার কাটোয়া লোকাল ধরলাম। 8টার কাটোয়া লোকাল ছাড়াও আরও ট্রেন আছে, তবে আপনারা যদি আমার মতো একই দিনে ফিরে আসতে চান তাহলে সকাল সকাল ট্রেন ধরাই ভালো। আর যারা হাওড়ার পরিবর্তে শিয়ালদা দিয়ে আসতে চান তারা শিয়ালদা থেকে লোকাল ট্রেনে করে চলে আসতে পারেন কৃষ্ণনগর। সেইখান থেকে আপনারা পৌঁছে যেতে পারেন মায়াপুর। এই আমার বাঁ হাতে রয়েছে, এই হচ্ছে কাটোয়া লোকাল। এই কাটোয়া লোকালটা ধরে এখন উঠবো ট্রেনে। এখান থেকে এখন আমাদের প্রাইমারি ডেস্টিনেশন হচ্ছে নবদ্বীপ ঘাট। ঘড়ির কাঁটা মিলিয়ে সকাল 8টাতে হাওড়া স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিল। প্ল্যাটফর্ম তখন একদম খালি, তার কারণ প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা লোকগুলো তখন সব ট্রেনে ঢুকে পড়েছে। পাশে অবশ্য আর একটা ট্রেন ঢুকছে, তার কারণে প্ল্যাটফর্ম একটু পরেই আবার ভর্তি হয়ে যাবে। সেটা অবশ্য দেখার সৌভাগ্য আমাদের হবে না। রবিবার সকালবেলা আপের ট্রেন দেখলে মনে হবে রবিবার নয়, আপনি অন্য কোনো উইকডেজে বেরিয়েছেন, কারণ ট্রেনে ভিড় ছিল চোখে পড়ার মতো। খুব সকালে যারা ট্রেন ধরার জন্য বেরিয়ে পড়েছেন তাদের অনেকেরই হয়তো খাওয়া হয়ে ওঠেনি, তাই ট্রেনে বিভিন্ন ধরনের খাবার আছে, আমিষ নিরামিষ সব ধরনের। হরে রাম হরে রাম রাম রাম। কত মানুষ কত কষ্ট করে তাদের জীবিকা নির্বাহ করে, কত রকমভাবে। লোকাল ট্রেনে উঠলে তার ঝলক বোধহয় কিছুটা দেখা যায়। আর সেই প্রসঙ্গেই বোধহয় আমরা আলোচনা করছিলাম তাপসবাবু এবং টুম্পাতির সাথে। এখানে দেখুন, আমাদের একটা ছোট্ট বন্ধুর সঙ্গে আমার পরিচয় হলো। এর নাম হচ্ছে অরুদ্ধ গায়েন। হ্যাঁ, আমরা এই আরেকজন গায়নকে পেলাম। হ্যাঁ, অরুদ্ধ গায়েন। গুপি গায়নকে দেখেছিলাম, আবার এই অরুদ্ধ গায়েন। গান গাস, সুন্দর গান গাস, একটু শোনা না, একটু শোনা।
ট্রেনের সহযাত্রীদের সাথে কথা বলতে বলতে কখন যে 2.5 ঘন্টা কেটে গেল বুঝতেও পারলাম না। আমরা পৌঁছে গেলাম নবদ্বীপ ধাম। নবদ্বীপ স্টেশনে আমি নামলাম। এখন নবদ্বীপ স্টেশনে নেমে আমি অ্যাকচুয়ালি আমাদের গাড়ি আজকে নামিয়েছে 3 নম্বর প্ল্যাটফর্মে। 3 নম্বর প্ল্যাটফর্মে যদি নামেন, 3 নম্বর প্ল্যাটফর্মে নামার পরেই দেখতে পাবেন এই পেছন দিকে দেখুন এসকেলেটরের রাস্তা আছে। হ্যাঁ, এই এসকেলেটর দিয়ে ঢুকে ফ্লাইওভার ধরে আপনারা কিন্তু বাইরে বেরোতে পারেন। ঠিক আছে, তো চলুন আমি এসকেলেটরে উঠি আর কি। আছে এই হচ্ছে দীপকদার ছেলে। হ্যাঁ, ও খুব কিউট, খুব মিষ্টিও। হ্যাঁ, সারাটা ট্রেন আমাদের সঙ্গে আনন্দ করতে করতে এলো। নবদ্বীপ স্টেশনের ঠিক বাইরেই রয়েছে টোটো স্ট্যান্ড। এখান থেকে টোটো করে যেতে হবে ফেরিঘাট। মাথা পিছু ভাড়া পড়বে 20 টাকা। টোটো ছাড়লো, এখন টোটো করে যাচ্ছি লঞ্চ। তারপর ওইখান থেকে আমরা মায়াপুর। রাস্তা ভালো, নো ডাউট রাস্তা খুব ভালো। ভেবেছিলাম যে হয়তো মানে রেল লাইনের ধারে রাস্তা যেমন হয় আর কি, ভাঙাচোরা, কিন্তু ব্যাপারটা ঠিক সেরকম নয়, রাস্তা ভালোই। মোনা প্রচুর ছবি তুলছে, ছবি তুলছে। আমরা আজকে এখানে যে ট্রিপটা করতে এসেছি দীপকদার বিবেকানন্দ ইনস্টিটিউশনের যত স্টুডেন্টস আছে, স্টুডেন্টসদেরকে নিয়ে এসছে একটা ব্যাচ এসেছি। দীপকদা আমাদের সঙ্গে যাচ্ছে টোটোতে, সামনে বসে আছে দীপকদা। আর এরা দুজনও হচ্ছে দীপকদার ইনস্টিটিউশনের স্টুডেন্ট। তোমার নাম? সৌম্যজিৎ। তোমার? হ্যাঁ, মধুলিনা। মধুলিনা আর সৌম্যজিৎ এরাও দীপকদার ইনস্টিটিউশনের স্টুডেন্ট। ওরাও আমাদের সঙ্গে টোটোতে যাচ্ছে। হ্যাঁ, এক একটা টোটোতে 5 জন করে নেয়, সামনে একজন আর পেছনে যেমন অ্যাজ ইউজুয়াল দুজন দুজন করে, টোটাল 4 আর 1 5। মিনিট 15 পরে এসে পৌঁছালাম নবদ্বীপ ফেরিঘাটে। এইখান থেকেই লঞ্চ ধরে ওপারে যেতে হবে আমাদের মায়াপুর ঘাটে। সময়ের অভাবে আজকে আপনাদের নবদ্বীপ ভ্রমণ দেখাতে পারলাম না, তবে কথা দিচ্ছি খুব শিগগিরই আপনাদের নবদ্বীপ ভ্রমণের ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। তাই যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। বাঁদিকে হচ্ছে কৃষ্ণনগর যাবার লঞ্চের ঘাট, আর এইদিকে হচ্ছে মায়াপুর যাবার লঞ্চের ঘাট। তা আমরা যেহেতু মায়াপুর যাব, সেই জন্য আমরা এইখান থেকে মায়াপুরের ঘাট ধরবো। এই হচ্ছে লঞ্চের টিকিট, নবদ্বীপ জলপথ সমবায় সমিতি, জনপ্রতি 10 টাকা। এই 10 টাকা টিকিট কেটে আমাদেরকে এখন নৌকো বেরোতে হবে। এই হচ্ছে নবদ্বীপ ফেয়ার থেকে, এইখান থেকে সোজা চলে যাচ্ছে এইদিকে। এইখানে হচ্ছে গঙ্গা যাবার রাস্তা। এই ঠিক আছে, এই এই এখন টানেলটা দিয়ে আমাদের ঢুকতে হয়। টানেল না, যেটা হচ্ছে জেটি ব্রিজ, জেটি ব্রিজ দিয়ে আমরা টিকিট হয়ে গেছে কাটা। দীপকদা আগে কেটে রেখেছিলেন আমাদের টিকিট। এবার জেটি দিয়ে লঞ্চে যাওয়া, রাইট? তো এটাও এক এক ধরনের অভিজ্ঞতা, বিভিন্ন রকমের অভিজ্ঞতা ট্রাভেল করতে করতে হয়েই যায়। হ্যাঁ, অনেকদিন পর সেই আউটকাম ঘাটের পরে আবার এখানে নবদ্বীপ ঘাটে বোধহয় লঞ্চ চাপলাম, রাইট? সো ভালো, খুব সুন্দর, গঙ্গার ঠান্ডা হাওয়া দিচ্ছে, অপূর্ব। ঠিক, হাওয়াখানা হেভি দিচ্ছে কিন্তু, তাই না? একদম ঠান্ডা হাওয়া, দারুণ। কিন্তু একটা জিনিস হচ্ছে যেটা, জেটিটা তো পুরো কভার করা আছে। হ্যাঁ হ্যাঁ, ওই দিকে দেখা যাচ্ছে, ওই মন্দিরটাতে আমরা এখন যাবো, রাইট? চলুন, জেটিটা এমনি ঠিক আছে, জেটিতে প্রচন্ড রোদ্দুর। লঞ্চটা ভিড়ছে, পুরো খালি হবে। তারপর এবার আমাদের এই দীপকদার ইনস্টিটিউশনের এই যত স্টুডেন্ট আছে, এবার সব ওই লঞ্চটাতে আস্তে করে উঠে পড়বে। ঠিক আছে, এখানকার সিস্টেমটা ভালো,
কারণ যেটিতে বোটের মধ্যে যখন লোকজন আগে প্রথমে যারা আসছে তারা প্রথমে নেমে পড়বে, তারপর যারা বোটে নতুন করে ঢুকবে তারা ঢুকবে। বোটে ঢুকলাম, বোটটা বেশ চওড়া আছে, বড় সড়ো বোট, ঠিক আছে, এমনি পাখি নৌকা নয়। জলধারা 70 মায়াপুর নবদ্বীপের পারাপার করানোর জন্য ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশনের এই বোটটি এখানে নিয়োজিত। এই রকম ধরনের বড় লঞ্চ ছাড়াও দূরে যে নৌকোগুলো দেখতে পাচ্ছেন ওই রকম নৌকো করেও খেয়া পারাপার হয়, তবে সেইগুলোর মাথায় কোনো শেড নেই। এইটা দর্শক বন্ধুদের আমি একটা ডিসক্লেমার দিয়ে রাখলাম, আমার মনে হয় শেড দেয়া বোটেই রোদের মধ্যে যাওয়াটা বেটার। নবদ্বীপ খেয়াঘাট থেকে বোট ছেড়ে দিল এবং সেটা এগিয়ে চলল মায়াপুর ফেরিঘাটের দিকে। বাইরে তীব্র গরমের মধ্যে বোটে করে ভাগীরথী নদী পেরোনোর অভিজ্ঞতাটা ছিল একদম অন্যরকম। এইখানে ভাগীরথীতে জলঙ্গি নদী এসে মিশেছে। বলতে বলতেই আমরা পৌঁছে গেলাম মায়াপুর জেটি ঘাটে। জলের রং দেখে প্রাণ জুড়িয়ে যাচ্ছিল। আমরা বোধহয় সবার শেষে নামি লঞ্চ থেকে। যাই হোক, সেটা কিছু করার নেই, ভেতর দিকটাতে বসেছিলাম, আর কি করা যাবে। বাহ, এখানে জেটিটা বেশ সুন্দর, মানে খাপ 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 করা, দারুণ। চলুন, এই গেটটা দিয়েই বেরোতে হবে। এই আমার পিছনে যে গেটটা আছে এটা দিয়েই বেরোতে হবে, আর কোনো রাস্তা নেই। এটা দিয়ে বেরিয়ে তারপর মায়াপুর মন্দিরে যেতে হবে। এখানে টিকিট জমা নিল, ফেরার সময় জমা নিল, মানে নবদ্বীপ থেকে পেরিয়ে যখন মায়াপুরে এলাম, মায়াপুরে নামার পরে টিকিটটা ফেরত নিল আর কি। মানে কেউ যদি জলে টিকিট ফেলে দেয় তাকে কিন্তু আবার টিকিট কাটতে হবে। তাই একটা জিনিস বলে দিচ্ছি, নবদ্বীপের টিকিট কাটার পরে কেউ কিন্তু টিকিট ফেলবেন না, রেখে দেবেন। হ্যাঁ, কারণ এটা মায়াপুরে এসে কিন্তু আপনার থেকে চেক করবে। যাই হোক, লঞ্চ ঘাটটা পেরোনোর পরে এখানে দেখছি প্রচুর ধর্মীয় জিনিসপত্র বিক্রি হচ্ছে। হরিনাম সংকীর্তনের সব জিনিসপত্র এখানে বিক্রি হচ্ছে ঘাটে। তার মধ্যে ডুগডুগি আছে, ডাফলি আছে, খঞ্জনি আছে, এরকমই আছে। লঞ্চ পেরিয়ে মায়াপুরে গেলেই আপনারা রাস্তার ধারে দেখতে পাবেন এক গুচ্ছ থাকার জায়গা। তার মধ্যে কিছু আছে এসি রুম, কিছু আছে নন এসি রুম। এসি রুমের ভাড়া মোটামুটি 1200 থেকে 1500 টাকা এবং নন এসি রুমের ভাড়া 550 থেকে 700 টাকা। তবে সিজন অনুযায়ী এই ভাড়া চেঞ্জ হতে পারে। এখন যেখানটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে শ্রী জগন্নাথের ইস্কন মন্দির, মায়াপুর। জগন্নাথ মন্দিরে প্রবেশ করলাম। মায়াপুরে ইস্কন জগন্নাথ মন্দির, ভীষণ ঠান্ডা ভেতরটা। মাথাটা দেখছেন একদম পুরো দরবার দিয়ে কভার করা, ভীষণ সুন্দর। রাইট, তো সুন্দর। ও, আপনাদের এটা দেখানো হয়নি, আমাকে দিয়ে দিল। আমার পেছনে হচ্ছে প্রভু জগন্নাথ। টোটোয় উঠে পড়লাম, মায়াপুর লঞ্চ ঘাটটা ঠিক পেরিয়ে টোটো ধরে নিলাম। এই টোটো এখন ইস্কন মন্দিরে যাবে। আমরা ইস্কন মন্দির যাচ্ছি। লঞ্চ ঘাট থেকে ইস্কন মন্দিরের ভাড়া হচ্ছে 10 টাকা। এসে পৌঁছালাম ইস্কন মন্দিরে। এই হচ্ছে ইস্কন চন্দ্রোদয় মন্দিরের প্রধান দরজা। ইস্কন মন্দিরে যারা প্রসাদ খেতে চান তারা মন্দিরে প্রবেশ করার পরে প্রথমেই প্রসাদের কুপনটা কেটে নেবেন। এক একটা কুপনে এক এক ধরনের প্রসাদ পাওয়া যায়, তাই আপনারা একটু মন্দির চত্বরটা ঘুরে দেখে নেবেন যে কোন কাউন্টারে কী ধরনের প্রসাদ পাওয়া যাচ্ছে। তবে একটা কথা আপনাদের জানিয়ে রাখি, প্রসাদ খাওয়ার কুপন কাটার টাইম সকাল 11টা থেকে 1টার মধ্যে। মন্দিরে প্রবেশ করে কুপন কাটার পরে প্রথমেই ডান দিকে দেখতে পেলাম শ্রীল প্রভুপাদের সমাধি। এই হলো শ্রীল প্রভুপাদের সমাধি, যা দুপুর 12টা থেকে বিকেল 4টে পর্যন্ত বন্ধ থাকে। তাই দর্শকবৃন্দরা যারা দেখতে আসবেন তারা কিন্তু ঠিকঠাক সময় করে আসবেন মন্দিরে। আর এই হলো নবনির্মীয়মান
ইস্কনের মন্দির, যা তৈরি হবার পরে সারা পৃথিবীর সবথেকে বড় হিন্দু মন্দির হিসাবে পরিচিত হবে। এখন মন্দির চন্দর দিয়ে যাচ্ছি। এই হচ্ছে অখণ্ড হরিনাম সংকট, মানে এখানে সবসময় হরিনাম চলতে থাকে। আর এখন আমরা যাচ্ছি প্রসাদ খেতে, মানে ভোগ খেতে। এইদিকে হচ্ছে মন্দির, গদা ভবনের দিকে যাচ্ছি প্রসাদ খেতে। রাস্তাটা খুব সুন্দর, ভীষণ অপূর্ব রাস্তা। এই দেখুন ডান দিকে তৈরি হচ্ছে চন্দ্রোদয় মন্দির, কি বিশাল, অপূর্ব। এই রাস্তাটা শেড করা আছে, ওই জন্য খুব একটা অসুবিধা হচ্ছে না। গাছের তলায় ছায়া আছে ভালো। গঙ্গামাতা পুজোর অফিস, চলুন এগোই। এখান থেকে আরো এগিয়ে চলছি। এই সামনের দিকে হচ্ছে ইস্কনের মেন জায়গা। এখন ইস্কন মন্দিরে বসে প্রসাদ খাচ্ছি। এই হলো গদা ভবনের ভেতর, যেখানে ভক্তদের বসিয়ে খাওয়ানো হয়। দেখুন কত বিস্তীর্ণ জায়গার মধ্যে কত মানুষ একসাথে বসে আহার করতে পারেন। ইস্কনের মন্দিরে প্রসাদ খেলাম, কৃষ্ণ প্রসাদ, টেস্টি। ভাত, ডাল, আলু পটলের তরকারি, তারপরে রুটি, মটর পনির, আলুর চপ, পায়েস, জল। পেট ভরে খেয়েছি, মাটিতে বসে খেয়েছি এবং তৃপ্তি করে খেয়েছি। গদা ভবনের খুব কাছেই হচ্ছে এই রাধা মাধব মন্দির। এই মন্দিরে প্রবেশ করার সময় জুতো, ব্যাগ, মোবাইল, ক্যামেরা কিছুই নিয়ে প্রবেশ করা যাবে না। এই মন্দিরের অভ্যন্তরে রয়েছে অপূর্ব সুন্দর রাধা মাধবের মূর্তি, যা দেখলে, যা দর্শন করলে সত্যি আপনাদের সবার মধ্যে ভক্তিভাব অবশ্যইভাবে জেগে উঠবে। রাধা মাধব মন্দির দর্শন করার পরে আমরা গেলাম মায়াপুর ট্যুরিজম সেন্টারে। এইখানে প্রচুর গিফট আইটেমের দোকান আছে, তাই যারা যারা মায়াপুর ঘুরতে এসছেন তারা এইখান থেকে গিফট আইটেম কালেক্ট করতে পারেন তাদের বন্ধুবান্ধব এবং ফ্যামিলি মেম্বার্সদের জন্য। ইস্কন মন্দির দর্শন এবং ভোগ খাওয়ার মধ্যে বেশ কিছুটা সময় হাতে থাকায় আমরা একজন লোকাল টোটো ড্রাইভারের সঙ্গে কথা বলে মায়াপুরের মধ্যেই অবস্থিত বেশ কিছু বিশেষ দর্শনীয় স্থান ভ্রমণ করে নিয়েছিলাম। স্থানগুলো হলো রাজাপুর জগন্নাথ মন্দির, যেখান থেকে মায়াপুর ইস্কনের রথযাত্রা শুরু হয়। 900 খ্রিস্টাব্দের বাংলার সেন বংশের বল্লাল সেনের ঢিপি, মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের মাসির বাড়ি, শ্রী শ্রীবাস অঙ্গন, যেখানে জগাই মাধাই নিজেদের মধ্যে ঝগড়া করে খোল ভেঙে ফেলেছিল। এই সমস্ত স্থানের ওপর বিশদ বিবরণ, যেমন কিভাবে ঘুরবেন, কত খরচ, কত সময় লাগবে, এই সব তথ্য নিয়ে আসছে আমার পরবর্তী ভিডিও। তাই যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। আপনারা যদি এই রকম এক বেলাতে মায়াপুর ঘুরে নিতে চান, এই রকমভাবে যদি মায়াপুর ঘুরে নেন, তাহলে আপনাদের কোথাও না থেকে একদিনেই মায়াপুর কিন্তু ঘোরা হয়ে যাবে।
মায়াপুর ভ্রমণের পর এবার বাড়ি ফেরার পালা। ধন্যবাদ জানাই দীপকদা ও পূর্বাদিকে, ধন্যবাদ জানাই মোহনাকে, ধন্যবাদ জানাই বিবেকানন্দ শিক্ষাতীর্থের সমস্ত ছাত্রছাত্রী বৃন্দকে ও বাকি সহযাত্রীদের যারা আমাদের সাথে ট্রাভেল করেছিলেন। আর শুভ, সন্তিকা, পৌলমী, সায়ক ও সৌমজিৎকে আমার স্পেশাল থ্যাঙ্কস, কারণ এনাদের সবার সাহায্য ছাড়া এই ট্রিপ এবং ভিডিও কোনোটাই সুন্দরভাবে করা সম্ভব হতো না। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো, আর শেয়ার করে অবশ্যই অন্য মানুষকে দেখার সুযোগ করে দেবেন। এইরকম কাছে দূরে নানা জানা অজানা জায়গায় ভ্রমণের অভিজ্ঞতা উপভোগ করতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল এক্সপ্লোর উইথ পল্লবটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটাকে প্রেস করে অল করে দেবেন।